আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবারকে স্বাগতম। প্রচলিত একটি প্রবাদ আছে, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, কিন্তু সেই রাবণ হতে তো অন্তত কিছুটা সময়ের প্রয়োজন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা দেখছি তা কল্পনাকেও হার মানায়। ক্ষমতার মসনদে বসার মাত্র ২ মাসেই যদি কেউ রাবণের রূপ ধারণ করে, তবে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়? আজ এমন কিছু সত্য নিয়ে কথা বলবো যা হয়তো অনেকের কাছে তেতো মনে হতে পারে, কিন্তু সত্য গোপন রাখা আর অপরাধকে প্রশ্রয় দেওয়া একই কথা। আজকের পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ ভিডিওর শেষে আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনই কল্পনাই করেন নাই। তাই একটি সেকেন্ডও মিস করবেন না। বন্ধুরা, দেশের অর্থনীতির মেরুদণ্ড হল ব্যাংক খাত, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই ব্যাংক খাতে যে পরিবর্তনের খেলা শুরু করেছে তার রীতিমতো আঁতকে ওঠার মতো। অতি সম্প্রতি পাশ করা হয়েছে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট ২০২৬। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ আইন মনে হলেও এর গভীরে রয়েছে বিশাল এক লুটপাটের ছক। ড ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাংকগুলোকে এস আলম বা দর্জি নজরুলের মতো বিতর্কিত ব্যবসায়ীদের কবল থেকে উদ্ধার করেছিল, এই নতুন আইনের মাধ্যমে সেই ব্যাংকগুলো আবার তাদের হাতেই তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। হিসাবটা একটু ভালো করে বুঝুন। যে এস আলম গ্রুপ ব্যাংকগুলো থেকে প্রায় $12 বিলিয়ন সরিয়ে ফেলেছে বলে অভিযোগ রয়েছে, তাদের জন্য এই আইনটি যেন আশীর্বাদ। নিয়ম করা হয়েছে, সরকার বা বাংলাদেশ ব্যাংক যে ৩৫,০০০ কোটি টাকা এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করেছিল, তার মাত্র ৭.৫% অগ্রিম পরিশোধ করলেই মালিকানা ফিরে পাওয়া যাবে। অর্থাৎ মাত্র ২৬০০ কোটি টাকা দিলেই হাজার হাজার কোটি টাকার মালিকানা আবার সেই লুটপাটকারীদের পকেটে চলে যাচ্ছে। বাকি ৯২.৫% টাকা কবে শোধ হবে তার কোনো ঠিক নেই। বিশ্লেষকরা বলছেন, এটি আসলে চোরকে চুরির পুরস্কার দেওয়ার শামিল। দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজ হল অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা, কিন্তু আমরা কি দেখলাম? দক্ষ গভর্নর আহসান এইচ মনসুরকে যেন এক প্রকার গলা ধাক্কা দিয়ে বিদায় করা হলো, আর তার জায়গায় কাকে বসানো হলো? একজন কাপড় ব্যবসায়ী মোস্তাক রহমানকে। কেন এই নিয়োগ? এর নেপথ্যের খবর শুনলে আপনি অবাক হবেন। এই নতুন গভর্নর মোস্তাক রহমান নাকি বিতর্কিত এস আলমের ভাই লাবলুর বিজনেস পার্টনার। অর্থাৎ বেড়া যদি নিজেই ক্ষেত খাওয়া শুরু করে, তবে সেই ক্ষেত রক্ষার উপায় কি? দায়িত্ব নেওয়ার পরদিনই তিনি ন্যাশনাল ব্যাংকে ১৫০০ কোটি টাকা ছাড়ের ব্যবস্থা করেছেন। এর মানে কি এই নয় যে ব্যাংকগুলো লুটপাটের জন্য আবার প্রস্তুত করা হচ্ছে? আমরা যখন একটি রাজনৈতিক পরিবর্তনের কথা ভাবি, তখন আমাদের প্রধান চাওয়া থাকে নিরাপত্তা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে কেবলই শঙ্কা। ঢাকা শহরের রাজপথে হিজড়া সন্দেহে গণপিটুনি থেকে শুরু করে পীরকে পিটিয়ে হত্যার ঘটনা সবই যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। ইউনূস সরকারের আমলে অন্তত আইন শৃঙ্খলা রক্ষায় কিছু দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতাম, কিন্তু এখন যেন প্রশাসন পুরোপুরি স্থবির। অথচ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ক্ষমতা রক্ষা আর রাজনৈতিক হিসাব নিকাশে মেলাতেই বেশি ব্যস্ত। রাজপথে যখন রক্ত ঝরে, তখন মন্ত্রীরা যখন ফাইল নিয়ে ব্যস্ত থাকেন, তখন বুঝতে হবে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য এই সরকারের কাছে নেই। গত কয়েক বছরে আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষত ছিল গুম। হাজার হাজার পরিবার তাদের স্বজনদের ফিরে পাওয়ার আশায় দিন গুনেছে। ইউনূস সরকার গুম বন্ধে এবং অপরাধীদের শাস্তির জন্য একটি কঠোর অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথমেই সেই গুম অধ্যাদেশটি বাতিল করে দিয়েছে। কেন এই বাতিল? বলা হচ্ছে এর চেয়েও ভালো আইন আসবে, কিন্তু আসল সত্য হল গুমের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের রক্ষা করতেই এই অধ্যাদেশটি বাতিল করা হয়েছে। বিএনপির বহু নেতাকর্মীও একসময় গুমের শিকার হয়েছিলেন। আজ যখন সেই দলই ক্ষমতায় বসে গুমের আইন বাতিল করে, তখন শহীদ পরিবারগুলোর চোখের পানির অভিশাপ থেকে তারা কি বাঁচতে পারবে? এটি কেবল আইনের পরিবর্তন নয়, এটি সরাসরি মানবাধিকারের চরম পরাজয় এবং গুম হওয়া পরিবারগুলোর সঙ্গে এক প্রকার বেইমানি। আপনারা সবাই মায়ের ডাক সংগঠনের নাম শুনেছেন, যারা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের হয়ে দীর্ঘদিন লড়াই করেছে। এই সংগঠনের প্রধান সানজিদা আক্তার তুলির ভূমিকা আজ জনমনে বড় প্রশ্ন তৈরি করেছে। তার নিজের ভাইও গুমের শিকার হয়েছিলেন, অথচ আজ যখন সরকার গুম অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, তখন তিনি পুরোপুরি নীরব। কেন এই নীরবতা? খবর পাওয়া যাচ্ছে তিনি আগামীতে একটি সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার স্বপ্নে বিভোর। একটি পদের লালসা কি এতটাই বড় যে নিজের ভাইয়ের রক্ত
রক্ত আর হাজারো মানুষের চোখের জল বিক্রি করে দিতে হবে? নেতৃত্বের এই নৈতিক অবক্ষয় আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? গত জুলাই মাসে আমাদের ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছিল তার উদ্দেশ্য ছিল একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ। সেই আন্দোলনে ১৫০০ মানুষ প্রাণ দিয়েছে, ২০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু আজ যখন আমরা পেছনের দিকে তাকাই তখন প্রশ্ন জাগে, এই আত্মত্যাগ কি তবে বৃথা যেতে বসেছে? আওয়ামী লীগের আমলের যে লুটপাট আর অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল, আজ যেন সেই একই চিত্র নতুন বোতলে ফিরে আসছে। জনগণের ভোট আর হিন্দুদের সমর্থন নিয়ে ক্ষমতায় বসা বিএনপি সরকার কি আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন চাইছে, নাকি তারা কেবল হাসিনার ছেড়ে দেওয়া সিটে বসে নিজেদের আখের গোছাতে ব্যস্ত? বন্ধুরা, যেমনটি আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, এখন সময় হয়েছে সেই গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের দেওয়ার। আপনারা কি জানেন, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট সংশোধন এবং গুম অধ্যাদেশ বাতিলের পেছনে কোনো আন্তর্জাতিক শক্তির হাত রয়েছে কিনা? আমার গোপন সূত্রের তথ্য মতে আগামী কয়েক মাসের মধ্যে ব্যাংক খাতে এমন এক অস্থিরতা তৈরি হতে যাচ্ছে যা দেশের রিজার্ভকে শূন্যের কাছাকাছি নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, পর্দার আড়ালে বড় বড় লুটেরাদের দেশ ত্যাগের জন্য একটি বিশেষ সেফ প্যাসেজ তৈরি করে দেওয়া হয়েছে, যার বিনিময় মূল্য কয়েক হাজার কোটি টাকা। এই তথ্যটি আপনারা আগামী কয়েকদিনের মধ্যেই সংবাদের শিরোনাম হিসাবে দেখতে পাবেন। আজ আমরা যে অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি তার শেষ কোথায় তা কেউ জানে না, তবে আমরা আশাবাদী হতে চাই। সাধারণ মানুষের জাগ্রত দৃষ্টিই পারে এই অনিয়ম থামাতে। আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তবে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। আপনারা কি মনে করেন, এই নতুন আইন আর প্রশাসনিক রদবদল কি দেশের মঙ্গল বয়ে আনবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।